নাম রাশবাড়ী। যারা প্রথম পর্ব দেখেছেন তারা 2 মিনিট স্কিপ করতে পারে, আর যারা দেখেননি তাদের জন্য প্রথম পর্বের কাহিনীটা চট করে বলে দিচ্ছি। ইন্ডিয়ার মিরুট কলেজে শানু নামের এক সুন্দরী ইংলিশ ম্যাডাম নতুন জয়েন করে সেখানেই একটা বাসা ভাড়া নেন। একদিন পাপ্পু নামের এক ছেলে ম্যাডামের বাসায় ডিশের লাইন ঠিক করতে আসে। এরপর রুমের ভিতরে তাদের মধ্যে কি হয় তা দেখানো না হলেও পরের দিনই পাপ্পু মহল্লায় বলে বেড়ায় যে ম্যাডামের সাথে তার সবকিছু হয়ে গেছে। আর অবাক করা বিষয় হলো তার বাসার মধ্যে ম্যাডাম নিজেই নাকি আগ্রহী হয়ে এই সব করেছে। এই কথা রাতারাতি কলেজের স্টুডেন্ট আর স্যারদের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে পরের দিনই একজন স্যার ম্যামকে অফিস রুমে একা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করলে ম্যাম তাকে থাপ্পড় মেরে বসে। এতে বোঝা যায় ম্যাম আসলে একজন চরিত্রবান নারী। তাহলে পাপ্পু যা রটিয়েছে সেটা কি মিথ্যা, নাকি ম্যাডামের ভেতরেই কোনো রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নটাই ম্যাডামের স্টুডেন্ট নান্দুর মাথায় ঘুরতে থাকে। সত্যটা জানতে নান্দু একদিন কৌশলে ম্যাডামের বাসায় গিয়ে দেখে যে তার স্বামী আছে এবং তাদের মধ্যে বেশ রোমান্টিক সম্পর্ক। এটা দেখে নান্দুর সব কনফিউশন দূর হয়ে যায় এবং সে ধরে নেয় যে পাপ্পুই মিথ্যা বলেছিল। কিন্তু পরের দিনই নান্দুর বন্ধু বিটুল জানায় শুধু পাপ্পুই না, এই মহল্লার আরো 3জন নাকি ম্যাডামের সাথে শুয়েছে। লাউ ঠেলা, নান্দু আবার কনফিউশনে পড়ে যায়। আসল সত্যিটা বের করার জন্য নান্দু এবার ভীরা নামের একজন মহিলাকে ম্যাডামের বাসায় কাজের বুয়া হিসেবে পাঠায়, যাতে সে জানতে পারে ম্যাডামের বাসায় কে বা কারা আসে। কিন্তু ভীরা পরের দিন এসে জানায় ম্যাডাম আর তার স্বামী দুজনেই খুব ভালো মানুষ, তাই সে এখন থেকে তাদের বাসাতে স্থায়ীভাবে কাজ করবে। আর হ্যাঁ, ম্যামের ব্যাপারে এসব গুজব মিথ্যা। এটা শুনে নান্দুর কনফিউশন আবারও দূর হয়ে যায়। কিন্তু নান্দুর চোখে পড়ে ভীরার গলায় একটা লাভ বাইট, মানে পীড়িতের কামড়। লাউ ঠালা, কে দিল পীড়িতের কামড় ভীরার বদনে? এখান থেকে রহস্য আবার নতুন মোড় নেয়। তো এই পর্যন্তই ছিল প্রথম পর্বের কাহিনী। চলুন এর পরের ঘটনা দেখে নেওয়া যাক। তো শানু ম্যাম তার হাজবেন্ডের সাথে রোমান্স করতেছে, এমন সময় কলিং বেলটা বেজে ওঠে, মানে কাজের বুয়া ভীরা এসেছে। ম্যাম তখন স্বামীকে ভালোবেসে একটা চুমু দিয়ে দরজা খুলতে যায়। ও দরজা খুলে দিলে ভীরা ভিতরে চলে আসে। সে নান্দুর বাসায় আসলে দেখি নান্দুর মা পুষ্পা তার স্বামী ত্যাগীকে বলতেছে, শুনতেছি আমাদের মহল্লায় নাকি একটা ইংলিশ ম্যাডাম উঠেছে যা তার সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে। তুমি কিন্তু এসব থেকে সাবধানে থেকো। হ্যাঁ, ত্যাগী বলে, আরে কোন ম্যাডাম, কিসের আগুন? এমন সময় নান্দু আসলে ত্যাগী বলে, নান্দুর মা সামনে নান্দুকে পকেট খরচ 50 টাকা কম দিও, ও বান্ধবীদের কাছে ফ্রিতে জিনিস বিক্রি করে। যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে বলি, নান্দুর বাবার ব্রা প্যান্টির দোকান আছে। তো নান্দুর মা নান্দুকে নাস্তা বানিয়ে দিতে চাইলে ত্যাগী বলে, হ্যাঁ হ্যাঁ, খাইয়ে খাইয়ে সার বানাও, পড়াশোনার নাম নাই। এটা শুনে নান্দু কি যেন ভেবে বলে ওঠে, পাপা এবার পড়াশোনা করব। এটা শুনে বাবা খুশি হলে নান্দু বলে, তবে এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বল পাপা, আমার টিউশন লাগিয়ে দাও, তারপর দেখো আমি কিভাবে ক্লাস টপার হই। আবে ঘুচ্চু, তোর কত টিউশন লাগবো? এই মাঝেই মাম্মি এসে নান্দুর পক্ষ নিয়ে বলে, আরে টিউশন দাও, দেখবে ইন্টারে অনেক ভালো রেজাল্ট করবে। ত্যাগী বলে, আমি বেকার, কোনো খরচ করতে পারবো না। পুষ্পা বলে, টিউশন দাও তো ভালো রেজাল্ট করবে, আর না দাও তো খারাপ রেজাল্টের জন্য বুড়া বয়সে তোমাকে কথা শোনাবে। এটা শুনে ত্যাগী কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, তোর টিউশন টিচারের সাথে আমি নিজে কথা বলবো। নান্দু দূর করে দাঁড়িয়ে যাবে, বলে ঠিক আছে তো চল এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, সিন কাট হলে দেখি নান্দু তার বাবাকে নিয়ে টিচারের বাসার সামনে চলে এসেছে। তো আঙ্কেল নান্দু কি বলে, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এই তিনটা এই টিচার পড়াবে না? পাপা তাহলে ইংলিশ? আবে হারামজাদা, ইংরেজি টিউশন নিয়ে কি ছিড়বি, চল এখান থেকে। আরে পাপা, ইংরেজি টিউশন খুব জরুরি, ম্যাডাম অনেক ভালো করে পড়াবে, ফোনে ইংলিশ মুভি দেখে দেখে শিখিস, চল এখান থেকে। এই বলে আঙ্কেল টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় ম্যাম দরজা খুলতেই ম্যামকে দেখতেই ত্যাগীজি কাবু হয়ে যায়, কারণ সেও অন্যদের মতোই ম্যামের ব্যাপারে এসব শুনেছে। তো ত্যাগীজি এভাবে কাছে এসে একদম মধুর স্বরে বলে ওঠে, নমস্তে ম্যাডাম, নমস্তে, আমার ছেলের টিউশন দেওয়ার জন্য কথা বলতে এসেছি। টিউশন? হ্যাঁ, ইংরেজির টিউশন ওর খুব জরুরি। বাবার মুহূর্তের মাঝে এমন পোল্ট্রি খাওয়া দেখে নান্দু তো রীতিমতো শখে আছে। বাড়িতে আসলে দেখি নান্দুর বাবা যে সেই ইংলিশ ম্যাডামের কাছেই টিউশন দিয়েছে, এটা শুনে পুষ্পা আন্টির গরম তেলে জল পড়েছে। আন্টি এখন নাগিনের মতো ফুসফুস করতেছে। এটা দেখে আঙ্কেল বলে, আরে টিউশন দেওয়া জরুরি তো তুমিই বলেছো। আন্টি বলে, এখন আমিই বলতেছি টিউশনের কোনো দরকার নেই। আঙ্কেল বলে, আরে টিউশন না দিলে খারাপ রেজাল্টের জন্য বুড়া বয়সে তোমাকে কথা শোনাবে না, যা। আন্টি বলে, খবরদার, আমার ডায়লগ আমার উপরেই ঝাড়বে না, সবাই ঠিকই বলতেছে, এই একটা কুত্তি আমাদের মহল্লার সব বরদকে খেয়ে নিবে। আঙ্কেল বলে, আরে কি যাথা বকছো? যাথা বকছি, তুমি যদি কখনো আর ওই শিরোহী ভিলার দিকে মুখ তুলে তাকাও তো আমি বাপের বাড়ি চলে যাব। আসলে ম্যাম যে বাড়িতে থাকে সেই বাড়ির নাম শিরোহী ভিলা। তো আঙ্কেল বলে, ঠিক আছে, কখনো শিরোহী ভিলার দিকে দেখবো না, স্বপ্নেও নয়। সিন রাতে আসলে দেখি আঙ্কেল ঘুমাচ্ছে। ও স্বপ্নে কি যে দেখতেছে যে ফেসে মিষ্টি খুশিও খেলতেছে, যা দেখে আন্টি তো রাগে জ্বলে যাচ্ছে।
বাট কিছু করতে পারছে না। ওদিকে দেখি মাঝরাতের বেলা নান্দু একা ম্যামের বাসায় এসে দরজাটা খুলে ভিতরে ঢুকতেছে। মানে এটা নান্দুর শব্দ ছিল। এখন প্রশ্ন, সবাই ম্যামকে নিয়ে যা বাজে ভাবতেছে, ম্যাম কি সত্যিই এমন, নাকি এসব সবার বাজে মেন্টালিটির প্রতিফল? তো পরের দিন নান্দু ম্যামের কাছে ইংলিশ পড়তে আসলে ম্যাম একজন দক্ষ শিক্ষক হিসেবে খুবই সুন্দর করে ইংলিশ পড়াতে থাকে। বাট নান্দুর ফোকাস তো আর ইংলিশ শেখা না, তার উদ্দেশ্য ম্যামের আসল রহস্যটা জানা, যে ম্যাম বাস্তবে আসলে কেমন। তাই নান্দু পড়ায় মনোযোগ না দিয়ে ম্যামকে চেয়ে চেয়ে দেখতে থাকে। এমন সময় ম্যামের হাজব্যান্ড নবীন আসলে নান্দু মনে মনে বলে, নবীন স্যারকে দেখে আমার বিশ্বাস পাকা হয়ে গেছে যে একটা ছেলে দেখতে যেমনই হোক সে চাইলে যে কোনো সুন্দরী মেয়েকে পটাতে পারে। তো নান্দু একদিন টিউশন পড়ে যে কয়টা ইংলিশ শিখেছে সেটাও তার ক্লাসের সবার থেকে বেশি। তাই নান্দুর সেই অস্থির একটা পার্ট নিয়ে কলেজে আসে। তার লুক, অ্যাটিটিউড, কথা বলার ধরন সবকিছুই পুরো পাল্টে গেছে। এসব দেখে প্রিয়াঙ্কা তো অবাক হয়ে যায়। যারা প্রথম পর্ব দেখেনি তাদেরকে বলি, প্রিয়াঙ্কা নান্দুকে মনে মনে পছন্দ করে ও পটানোর চেষ্টা করে, বাট নান্দু প্রিয়াঙ্কাকে তেমন পাত্তা দেয় না। তো পরের দিন নান্দু ম্যামের কাছে টিউশন পড়তে আসলে ম্যাম একটা বাক্যকে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলে, কিন্তু নান্দু দুষ্টামি করে ফানি একটা উত্তর দিলে ম্যাম হেসে দিয়ে নান্দুর মাথায় ঠু মেরে বলে, তুমি অনেক ফানি বাট তুমি অনেক স্মার্ট, তাই মনোযোগ দিয়ে পড়লে ইংলিশে টপ করবে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা বলো কো, ইংলিশ ছাড়া আর কোন সাবজেক্টে তোমার আগ্রহ বেশি? নান্দু বলে কম্পিউটার, আর সে নান্দুর কলেজের কম্পিউটার রুমে চলে আসে। আমরা দেখি প্রিয়াঙ্কা নান্দুর থেকে কি যেন একটা অনলাইন ফর্ম পূরণ করে নিচ্ছে। নান্দু ফর্মটা পূরণ করে দিলে প্রিয়াঙ্কা এমন করে থ্যাঙ্কস দিয়ে বলে, সত্যি তুই কিন্তু অনেক স্মার্ট। নান্দু বলে, ঠিক আছে এবার যাওয়া যাক। প্রিয়াঙ্কা বলে, এখনো ক্লাসের 5 মিনিট বাকি আছে। হ্যাঁ, তো এই 5 মিনিট কি করবি? তুই যা করতে চাস। এই বলে প্রিয়াঙ্কা ফুল মুড়ে এগিয়ে আসতেছে। ওদিকে নান্দু বলে ওঠে, আচ্ছা প্রিয়াঙ্কা, একটা ছেলে কিভাবে বুঝবে যে কোনো মেয়ে তার পিছে পড়েছে? প্রিয়াঙ্কা নিজেকে সামলে নিয়ে বলে, ছোট ছোট ইশারা থাকে, যেমন কোনো মেয়ে তোর প্রশংসা করে বা তোর জোক শুনে হাসে বা কথায় কথায় তোকে এইভাবে টাচ করে। প্রিয়াঙ্কা ভাবতেছে এইটা নান্দু গলে যাবে। ওদিকে নান্দু ভাবতেছে, আরে এসব তো ম্যাম আমার সাথে করেছে। প্রিয়াঙ্কা রেগে নান্দুকে মারলে নান্দু বলে, এটা কি হলো? প্রিয়াঙ্কা বলে, এটাও একটা ইশারা, মেয়েরা আগের মাধ্যমেও ভালোবাসা দেখায়। এই বলে প্রিয়াঙ্কা রেগে চলে যেতে থাকে। নান্দু অবাক হয়ে ভাবতে থাকে, এটা কি হলো, আর প্রিয়াঙ্কা এবার কি বুঝিয়ে গেল? তো পরের দিন নান্দু ম্যামের কাছে টিউশন পড়তে আসলে নান্দু এভাবে বসে আছে দেখে ম্যাম ভদ্র হয়ে বসতে বলে। এরপর টেবিলে নাস্তা দিয়ে নান্দুকে পড়াতে শুরু করে। বাট পড়ানোর মাঝে ম্যাম নাস্তাটা এগিয়ে নিতে গেলে, কলেজে এমন বেয়াদবি করলে তোমাকে সাসপেন্ড করে দিতাম। আর হ্যাঁ, তোমার সৌভাগ্য যে তুমি এখনো কলেজে আছো, তোমাকে জেলে পাঠায়নি। এই বলে ম্যাম রেগে চলে গেলে নান্দুর তো থইয়া মেরে দাঁড়িয়ে থাকে। এরপর নান্দু প্রিয়াঙ্কার সাথে কথা বলতে গেলে সেও নান্দুর করা এতদিনের অবহেলায় এতটা ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে সেও নান্দুকে অনেক গালিগালাজ দিয়ে রেগে চলে যায়। নান্দু তখন অসহায় ফেসে বন্ধুদের কাছে আসলে বন্ধুরা সান্ত্বনা দিয়ে বলে, আরে মন খারাপ করিস না, এসব হয়। নান্দু রেগে বলে, আবে আমার সাথে যা হয়েছে এটা কোনো ফিল্মেও হয় না। সিন কয়েকদিন পর নান্দুর বাসাতে আসলে দেখি আজকে নান্দুর মা পুষ্পা পুরো হিরোইনের মতো সেজেছে এবং খুশিতে তার স্বামী ত্যাগীকে পুজো করতেছে, কারণ আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। যদিও এদের ত্যাগী তেমন খুশি না, বাট পুষ্পা মহা খুশি, কারণ ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে তোগি যে আজকে তাকে মুভি দেখতে নিয়ে যাবে বলেছে। তাই আন্টি বের হওয়ার আগে আবার রুমে যায় বডি স্প্রে মারার জন্য। তো আজকে মুভি দেখতে যাওয়ার নিউজটা আন্টি খুশি হয়ে ফোন কলে মহল্লার এক ভাবিকে বলতেছে, আর কথা বলতে বলতে বডি স্প্রে মারতেছে। এদিকে বাহিরে নান্দুর বাবা ত্যাগে নান্দুকে বলতেছে, তো বল তোর পড়াশোনা কেমন চলতেছে? নান্দু হলে ভালোই, তো তোর টিউশন কেমন চলতেছে? নান্দু কোনো জবাব না দিয়ে চুপ করে থাকলে ত্যাগে বলে, আরে কি হলো বল বাবা, কেমিস্ট্রি টিউশন তো ভালোই চলতেছে, শানু ম্যাডামের ইংলিশ টিউশন কেমন চলতেছে সেটা বল। নান্দু কোনো জবাব দিতে না পেরে এভাবে চেয়ে থাকলে বাবা অবাক হয়। ওদিকে আন্টি রেডি হয়ে খুশিতে গুলগুলা হয়ে বাইরে এসে দেখে আঙ্কেল নেই। আন্টি নান্দুকে বলে, তোর বাপ কোথায়? নান্দু বলে, শানু ম্যাডামের সাথে কথা বলতে গেছে। আরে শানু ম্যাডাম, আরে শানু ম্যাডাম, শানু ম্যাডাম। আন্টির সাথে সাথে ফোনটা কানে থেকে রেখে তারা হুড়ো করে বলে, নান্দু দেখতে তোর বাপ স্কুটি নিয়ে গেছে নাকি? হ্যাঁ, স্কুটি নিয়ে যাওয়ারই তো আওয়াজ শুনলাম। এইটা শুনতে আন্টির মাথায় যেন বাস পড়ে। সে ম্যামকে যা তা ভাষায় গালিগালাজ দিতে দিতে বাহিরে যেতে থাকে, আর বলে, আর যদি দুজনকে হাতে নাতে না ধরেছে তো আমার নাম পুষ্পা না। নান্দু তো কিছুই বুঝতে পারছে না হলোটা কি। আন্টি কিছু দূর হেঁটে গিয়েই হাঁপাতে ফিরে আসলেন। নান্দু বলে, আরে হয়েছে নাকি সেটা তো বলো। আন্টি বলে, বেটা একটা কাজ কর, এক্ষুনি শানু ম্যাডামের বাসায় যা। যদি দেখিস ম্যাডামের বাসার সামনে তোর বাপের স্কুটিরে খাড়া করা, তাহলে একদম ঘুরঘুর করে ভিতরে ঢুকে পড়বি। নান্দু তো পুরো থোয়া মেরে গেছে। আন্টি বলে, আরে দাঁড়িয়ে আছিস কেন, জানা? এইটা শুনে নান্দু হেঁটেই ম্যামের বাসার দিকে রওনা দেয়। সিন ম্যামের বাসার গেটে আসলে দেখি ত্যাগীজি বলতেছে, ম্যাম যেই শুনেছি নান্দু আপনার সাথে বিয়াদবি করেছে, আমি সাথে সাথে ওর কানের নিচে একটা লাগিয়ে দিয়েছি। প্লিজ ম্যাম যে কোনোভাবে ক্ষমা করে দিন। ও
নান্দুকে টিউশন পড়ান। আপনি বলেন তো, টিউশন পড়ানোর সময় আমি এসে আপনার সামনে বসে থাকবো চুপচাপ মুখে আঙুল দিয়ে। এতক্ষণ কিন্তু আমরা কেবল ত্যাগের দিকে দেখতে পাচ্ছিলাম, ম্যামের রিয়াকশন দেখতে পাইনি। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরে গেলে ম্যামের এমন রিয়াকশন দেখে আমরা তো অবাক। তো এরপর ম্যাম ত্যাগীজির সাথে যা করে তা তো অত গভীরে গিয়ে দেখাবো, তাই এইসব স্কিপ করে গেলাম। তো নান্দু ম্যামের বাসার সামনে পৌঁছে দেখে তার বাবা স্কুটিরে স্টার্ট দিচ্ছে। নান্দু এসে বাবা বলতে অ্যাঙ্কেল বলে, আবে তুই এখানে কেন? বাবা, মা আমাকে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাসা যাচ্ছি। আর শুন, তোর শানু ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, সে বলতেছে যতক্ষণ না নান্দু এসে নিজে থেকে ক্ষমা না চাচ্ছে ততক্ষণ টিউশন শুরু করব না। আরে তাহলে এক্ষুনি গিয়ে ক্ষমা চাচ্ছি। আরে নান্দু ভিতরে যাস না, তার শরীর খুব খারাপ, আগামীকাল এসে ক্ষমা চাস। এখন চল। নান্দুর তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, সে ভেবে পাচ্ছে না আসলে চলতেছে তা কি। তাই নান্দু এসব ভাবতে ভাবতে তার বাবার স্কুটিরে উঠে পড়ে। সিন বাড়িতে আসলে দেখি নান্দুর মা নান্দুর বাবার সাথে তোল কালাম কাণ্ড শুরু করে দিয়েছে। নান্দুর বাবা রেগে মেগে বলে, আরে তুমি যা ভাবছো সেটা হয়নি। এটা শুনে আন্টি তো আরো শক, সেটা হয়নি মানে লেজার। এদিকে এসব দেখে পাশের রুমে থাকা নান্দু দরজা লাগিয়ে দিয়ে রেগে মেগে ভাবে এই শানু ম্যামকে যেভাবেই হোক সস্তা করতে হবে। তো পরের দিন নান্দু কলেজে যাবে। হঠাৎ শানু ম্যামের হাজবেন্ড নবীনকে দেখে কলেজ যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে। ও নবীন যে বাসে উঠে নান্দু দুম করে সেই বাসে উঠে পড়ে। তো নবীন ফোনে মায়ের সাথে কথা বলতেছে। নান্দু চুপি চুপি এসে নবীনের পিছনের সিটে বসে পড়ে। হেল্পার এসে নবীনকে বলে, স্যার কোথায় যাবেন? নবীন তখন মুরাদাবাদের টিকিট কেনে। এরপর হেল্পার এসে নান্দুর থেকে জানতে চায় সে কোথায় যাবে। তখন নান্দু বলে, সামনের ওই ভাই সাহেব যেখানে যাবে সেখানে। তো বাস মুরাদাবাদে এসে থামলেন। নবীন বাস থেকে নেমে যেখানে যেখানে যায় নান্দু নবীনকে ফলো করে সেও সেখানেই যেতে থাকে। একটা সময় নবীন আবার একটা বাসে উঠে পড়লে নান্দু সেই বাসে উঠে পড়ে। এমন সময় প্রিয়াঙ্কা ফোন করে বলে, নান্দু তুই কোথায়? আজকে কলেজে আসিস নিজে? আমি তো একটা কাজে দিল্লিতে এসেছিলাম। দিল্লি? আচ্ছা, তো সেই কাজ হয়েছে? না মানে এখনো ভাবতেছি কি করব। সব কিছুতে তুই কনফিউজ থাকিস কেন? যা করার স্ট্রেট কাট করতে পারিস না? এটা শুনে নান্দু কি জন্য ভেবে খুশি হয়, ও থ্যাঙ্কস জানিয়ে কলটা কেটে দেয়। এরপর আর এক সেকেন্ডও দেরি না করে সোজা এসে নবীনের পাশের সিটে বসে পড়ে। নবীন বলে, আর তুমি? হ্যাঁ, আমি শানু ভাবের স্টুডেন্ট। তো স্যার কোথায় যাচ্ছেন? কোথায় আর, প্রায় সময় তো আমি কাজের খাতিরে নানা শহরেই থাকি। তো স্যার আপনি যে বাইরে থাকেন ম্যাম একা একা বোরিং হয় না? আরে না, তোমার ম্যামের বই পড়ার খুব শখ, সে বই পড়ে সময় কাটায়। এটা শুনে নান্দু এমন রিয়াকশন দিলে নবীন বলে, এমন করলে কেন? স্যার আপনি অনেক বোকা। কেন? স্যার আপনি এদিকে গলি গলি মোবাইল বিক্রি করে বেড়াচ্ছেন, আর ওদিকে ম্যাম পুরো মহল্লার সিম কার্ড বিলি করতেছে। এটা শুনে নবীন থাকলে বলে, স্যার আমি সত্যি বলছি, মহল্লার ছেলেরা আপনার বাড়ির সামনে ঘ্যান ঘ্যান করতেছে। নবীন তো মেরেই আছে। নান্দু বলে, স্যার এখনো সময় আছে, ম্যাডামকে সামলান, নয়তো। এই বলে নান্দু মনে মনে ভাবে আজ তো স্যার বাড়িতে গিয়ে ম্যাডামকে ইচ্ছে মতো পেটাবে। ওদিকে নবীনও বলে ওঠে, হারামজাদি। নান্দু তো মহা খুশি। নবীন বলে, ও এখানেও এসেছে? নান্দু অবাক হয়ে বলে, ওটা কে স্যার? ওদিকে নবীন বলতেছে, একটা শহর থেকে অন্য শহরে শিফট করলাম, এখন হারামজাদি শানুর পিছু ছাড়েনি। নান্দু অবাক হয়ে বলে, কার কথা বলছেন স্যার? নবীন বলে, তুমি যে মেয়েকে মহলার কোনো ছেলের সাথে দেখেছো সেটা আমার শানু নয়। মানে? তাহলে সে কে? সে ভূত, ডাইনি, লগ্ন শহরের একটা পুতিতা, নাম রাজবাড়ি। তার আত্মা আমার শানুর কোনো দোষ নেই। এই হারামজাতি রাজবাড়ি শানুকে ইউজ করে যা মন তাই করতেছে। আমার শানু তো এসব জানেও না। এসব শুনে নান্দু তো রীতিমতো শখ। সে কি অ্যাকশন নিবে ভেবেই পাচ্ছে না। সিন কার্টুনে দেখি নবীন নান্দু বাস থেকে নেমে একটা জায়গায় বসে আছে। নান্দু বলে, তো স্যার কবে থেকে ম্যামের এই প্রবলেমটা শুরু হয়েছে? নবীন বলে, আজ থেকে মাস আশকো আগে এক রাতে আমি বাহির থেকে বাসায় ফিরে দেখি সহজ সরল শানু কেমন জানি অন্যরকম এক সাজে বিছানায় বসে আছে। আমি অবাক হয়ে শানু শানু বলে ডাকলে সে এমন ভাষা এবং এমন ভঙ্গিতে কথা বলতে শুরু করে যা অনেকটা একটা পতিতার মতন। আমি অবাক হয়ে বলি, শানু তোমার কি হয়েছে? সে বলে, শানু আবার কে? আমি তো তোমার রাশভারী। এই বলে সে আমাকে কাছে ডাকলে আমি ভেবে নিই সে মনে হয় এমনি মজা করে এমন পতিতার মতন অভিনয় করতেছে। সিন বর্তমানে আসলে দেখি নবীন, পরের দিন দেখি শানু একদম নর্মাল আচরণ করতেছে, যেন গত রাতে যা হয়েছে তা কিছুই সে জানে না। নান্দু বলে, এরপর রাজবাড়ি আর আসেনি। হ্যাঁ, আরও এক দুইবার এসেছিল, তবে ওই সেম কাহিনী। পরে শানু সেসব কিছুই মনে করতে পারে না। নান্দু কি যেন ভাবতে থাকলে নবীন বলে, এটাই তো ভাবছো তাই না, যে আসলে সে মিথ্যা অভিনয় করছে, আমাকে বোকা বানাচ্ছে? হ্যাঁ স্যার, আমি এমন ঘটনা কিছু মুভিতে দেখেছি। এটাকে রোল প্লে বলে। পার্সোনাল মুহূর্তকে একটু মজাদার বানানোর জন্য এসব করা হয়। কেউ ছেলে কখনো পুলিশ সাজবে তো কখনো প্লাম্বার সাজবে, মেয়ে কখনো নার্স সাজবে তো কখনো কলগার্ল। আপনি বুঝতে পারছেন তো আমি কি বুঝাতে যাচ্ছি? নবীন এগেলে কি যেন ভাবনায় ডুবে আছে। নান্দু বলে, স্যার আপনি কখনো সত্যতা যাচাই করার চেষ্টা করেননি? নবীন বলে, আমি কোনো চেষ্টা বাকি রাখিনি। তখনই সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় শানু ম্যাম রাজবাড়ির ক্যারেক্টারে নবীনের সাথে যা যা করে, পরে যে সেগুলো তার কিছুই মনে থাকে না। তার নবীন শানুর কথাবার্তা বা আচরণে স্পষ্ট বুঝতে পারে, যা দেখে নবীন কনফার্ম হয়ে যায় সে মাঝে মাঝে রাজবাড়ির ক্যারেক্টারে যাকে দেখে সেটা আসলে শানু নয়। নবীন বলে, এরপর বহুদিন পর্যন্ত আমি আর রাজবাড়িকে দেখি না।
আমি রাত জেগে জেগে রাজবাড়ির অপেক্ষা করতে থাকি। এরপর হঠাৎ এক রাত শানুর ফুলের গন্ধে অ্যালার্জি আছে, তাই শানু ফুল পছন্দ করে না। অথচ রাজবাড়ি ফুল পেয়ে অনেক খুশি হয়ে যায় ও ফুলের গন্ধ শোকে, যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। কিন্তু সকাল হতেই রাতের সেই ফুলের গন্ধে শানুর হাঁচি উঠতে শুরু করে ও শানু আমাকে রেগে মেগে বলে, তুমি তো জানো ফুলে আমার অ্যালার্জি আছে, তাহলে তুমি ফুল এনেছো কেন? তাড়াতাড়ি সরাও এগুলো। যা দেখে আমি রীতিমতো অবাক। সিন বর্তমানে আসলে দেখি নান্দু বলতেছে, তারপর কি হলো? নবীন বলে, শানু বলতো ও সারা রাত ঘুমাতো, তারপর ওর নাকি ওর ক্লান্ত লাগতো, দিনেও হঠাৎ করে ঘুমিয়ে পড়তো, আর যখন দিনে ঘুমিয়ে পড়তো তখন ঘুম ভাঙলে ও সারা শরীরে ব্যথা ফিল করতো। মানে শানুমান ঘুমিয়ে গেলেই শানুর শরীরে রাজবাড়ির আত্মাভর করে, আর ওই সময় রাজবাড়ি যা করে সেগুলোর ব্যথাই শানুর ঘুম ভাঙার পর ফিল হয়। তো নান্দু বলে, স্যার আপনি কোনো তান্ত্রিক দেখাননি? নবীন বলে, হ্যাঁ বাবাকেও দেখিয়েছি। বাবাকেও মানে আর কাকে দেখিয়েছেন? তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি নবীন শানুকে ডক্টরের কাছে এনেছে, আর শানুর যে অবস্থা চলতেছে এসব ভেবে শানু নিজেই হতাশায় ভেঙে পড়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। তবে হ্যাঁ, রাজবাড়ির ব্যাপারটা কিন্তু শানু জানে না। মানে সে ঘুমিয়ে গেলে তার মাঝে যে রাজবাড়ির আত্মাভর করে এটা শানু জানে না। শানু শুধু তার প্রবলেমগুলো ভেবে কাঁদতেছে। সিন বর্তমানে আসলে নবীন বলে, ডক্টর বলেছিল শানুর স্প্লিট পার্সোনালিটি প্রবলেম হয়েছে। হ্যাঁ, আরে মানে হলো একই শরীরে একাধিক ব্যক্তি সত্তা অবস্থান করা এবং একটা সত্তা ঘুমিয়ে পড়লে আরেক সত্তা জেগে ওঠা। নান্দু বলে, আরে স্যার এটা কিন্তু ভূত ধরা বলে। নবীন বলে, হ্যাঁ আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু ডক্টরের ওষুধে যখন কাজ হচ্ছিল না তখন আমিও ভূতের ব্যাপারটা ভাবলাম। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি শানু রুমের ভিতরে ঘুমাচ্ছে আর নবীন বাহিরে তার মায়ের সাথে ফোনে কথা বলছে। তো নবীন যেই না তার মাকে বলে, মা তোমার পরিচিত একটা তান্ত্রিক বাবা ছিল না, সে এখন কোথায় থাকে? এদিকে তান্ত্রিক বাবার কথা শুনতে কেন জানি শানু দম করে চোখ খুলে ও কান পেতে কথাগুলো শুনতে থাকে। বর্তমানে আসলে নান্দু বলে, স্যার তারপর কি ম্যামকে তান্ত্রিকের কাছে নিয়ে গেছিলেন? নবীন হ্যাঁ বলতেই সিন চলে আসে একটা তান্ত্রিকের রাস্তা নাই। তো নবীন তান্ত্রিক বাবাকে বলে, বাবা এটা আমার স্ত্রী, এর ওপর উপরই ছায়া পড়েছে। বাবা বলে, না এটা হতেই পারে না, এই আস্তানে ঢুকতেই সকল শয়তানি আত্মা পুরে ভস্য হয়ে যায়। এদিকে শানু এখান থেকে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। নবীন বলে, বাবা আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি আমার শেষ ভরসা, প্লিজ ওকে বাঁচিয়ে নেন। বাবা বলে, আরে তার উপর যখন কোনো আত্মার ছায়াই নেই তখন তাকে কার থেকে বাঁচাবো? এটা শুনতেই শানুর মাঝে রাজবাড়ির আত্মা চলে আসে ও শানু একদম ঢং পাল্টে রাজবাড়ির মতো করে কথা বলতে থাকে। বাবা তখনই তাড়াহুড়া করে একটা মন্ত্র পাঠ করতে ধরলে রাজবাড়ি বলে, ধুর বাবা এই মন্ত্র তো আমিও জানি। এই বলে রাজবাড়ি নিজেই সেই মন্ত্রটা পড়তে থাকে। নবীন অবাক হয়ে বলে, শানু। রাজবাড়ি বলে, এই শানু ফানুকে, আমি তো তোর রাজবাড়ি রে, আমার রাজা, আয় কাছে আয়, বুকে আয়। বাবা বলে উঠে, ডাইনি কোথাকার, ছেড়ে দে আমার ভক্তকে। এই বলে ঝাড়ু মারলে রাজবাড়ি ঝাড়ু কেড়ে গিয়ে বলে, ধর বাবা, আমি গাছের ডালে ঝুলে থাকা ডাইনি নাকি যে ঝাড়ু মেরে ভাগাচ্ছ? আমি তো রাজবাড়ি 1857 সালে রাজাদের ভয় পাইনি, ইংরেজদের ভয় পাইনি, নিজের মাকেও ভয় পাইনি, আর তুই কোন পাটের তুলবে? এই বলে রাজবাড়ি বাবাকেই ঝাঁটাপ্যাটা করতে শুরু করে, যা দেখে নবীন তো রীতিমতো শখ। সিন বর্তমানে আসলে আমরা দেখি নবীন বলতেছে, এরপর বাবাও হাল ছেড়ে দিল। নান্দু বলে, তারপর কি হলো? নবীন বলে, শানুর মাঝে থাকা রাজবাড়ির ব্যাপারে কেবলমাত্র আমিই জানতাম, বাট ধীরে ধীরে কিভাবে যেন এটা শহরে সবাই জানতে শুরু করলো। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয়, একদিন নবীন মহলের একটা দোকান থেকে জিনিস কিনে জিজ্ঞেস করে কত হলো। দোকানদারটি শানুর দিকে তাকিয়ে বলে, আরে স্যার আপনি নিয়ে যান, হিসাব ভাবির সাথে করে নিব নে। এটা শুনে একে তো নবীন অবাক, ওদিকে এমন বাজে ইশারার কথা শুনে শানু রাগ করে চলে যায়। এদিকে দোকানদারও অবাক যে ভাবির সাথে তো আমার গভীর সম্পর্ক, তাহলে মাইন্ড করলো কেন? এরপর একদিন শানু ও নবীন তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে থাকা কিছু ছেলেও এমনভাবে কনফিডেন্সের সাথে শানুর সাথে নোংরা কথা বলতে থাকে যেন সেই ছেলেগুলোর পরিচিত কেউ শানু ম্যামের সাথে শুয়েছে, আর সেই জন্য তারা কনফার্ম যে ম্যাম এমনই। এদিকে ছেলেগুলোর এমন নোংরা কথায় নবীন যে অপমান হয় সেটা দেখে শানু এক বুক কষ্টে বাসায় ফিরে আসে ও সিদ্ধান্ত নেয় সে নবীনের জীবন থেকে এবং এই শহর থেকে অনেক দূরে চলে যাবে। নবীন বলে, কোথায় যাচ্ছ? শানু বলে, জানি না, তবে তোমার থেকে অনেক দূরে। না থাকবে শানু, না থাকবে রাজবাড়ি। এটা শুনে নবীন ইমোশনাল হয়ে বলে, রাজবাড়ি থাক সেটা আমিও চাই না, কিন্তু তোমাকে হারিয়ে নয়, কারণ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা শুনে শানু ইমোশনাল হয়ে নবীনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। বর্তমানে আসলে দেখি নবীন নান্দুকে বলতেছে, এরপর আমরা সিদ্ধান্ত নিলাম এখন যা হবে তা দুজনই একত্রে সামলে নিব। এসব শুনে নান্দু ইমোশনাল হয়ে বলে, সাবাস স্যার, আপনাদের দুজনের ভালোবাসা স্টোরিতে তো একটা মুভি হওয়া উচিত, সত্যি বলছি। আর হ্যাঁ, আমি বাসে ম্যাম সম্পর্কে যে বাজে কথা বলেছিলাম তার জন্য সরি স্যার। নবীন বলে, দোষ তোমার নয়, সবাই শানুর সম্পর্কে এমনই ভাবে। তো নবীন হাঁটতে হাঁটতে এতক্ষণে বাসার সামনেই পৌঁছে গেছে, তাই নান্দুকে বাই জানিয়ে ভিতরে যাবে। বাট নান্দু বলে, স্যার একটা রিকোয়েস্ট, আমি কি ম্যামের সাথে জাস্ট 1 মিনিট কথা বলতে পারি? নবীন বলে, ঠিক আছে, ভিতরে আসো, কথা বলিয়ে দিচ্ছি। এই বলে নবীন নান্দুকে নিয়ে বাসার ভিতরে ঢুকলে শানু ম্যাম বেরিয়ে আসে, কিন্তু শানু ম্যামকে নান্দু রাজবাড়ির রূপে কল্পনা করে চেয়ে চেয়ে দেখতে থাকে আর আমাদেরকে বলে, কাহিনী যতটা সোজা মনে করেছিলাম তা নয়, কাহিনীতে কিছুটা একটা রহস্য আছেই, আর সেই রহস্যটা উদ্ঘাটনের মাস্টার প্ল্যান করতে যাচ্ছি। তো এর মাঝেই ম্যাম এসে রাগের স্বরে বলে, কি বলবে বল? নান্দু বলে, ম্যাম আসলে আপনার সাথে 1 মিনিট কথা ছিল।
ম্যাম বলে, হ্যাঁ বল। কিন্তু নান্দু যে কথাটা বলতে যাচ্ছে ভয়ে সেটা বলতে না পেরে কাঁপতে থাকে। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের কাহিনী তৃতীয় পর্বে পাবেন। প্লিজ এই ভিডিওটিতে লাইক দেন এবং যা মন চায় একটা কমেন্ট করেই যান। আচ্ছা, লোক তো আপনি মনে মনে ভাবছেন এসব না করেই চলে যাবেন। এসব না করলে কি আর হবে? আসলে আপনার কিচ্ছু হবে না, কিন্তু আমার ক্ষতি হবে, ভিডিওতে ভিউ কম হবে। তো যাই হোক, যা বিবেক হয় করেন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।